একটু আনুষ্ঠানিকভাবেই বলছি আর কি, পশ্চিমবঙ্গে বাংলা বইয়ের বৃহত্তম ডিসপ্লে হিসেবে যদি কলকাতা বইমেলাকে দেখা যায়, তাহলে বাংলা প্রকাশনায় পাঠকের সম্ভ্রম আদায় করে নেওয়া প্রতিক্ষণের অন্দরে বইমেলা নিয়ে সাধারণত কি রকম প্রস্তুতি চলে? আপনার এই প্রশ্নের উত্তরের দুটো পর্ব রয়েছে, আমি যদি ছোট করেও বলি। একটা হচ্ছে এ যাবৎ, আর একটা ইদানিং। এ যাবৎকাল প্রতিক্ষণ মূলত বইমেলা কে লক্ষ্য রেখেই বইমেলাতে তার মোড়ক উন্মোচন হবে এটাকে ধরে নিয়েই বই বার করত। কিন্তু প্রতিক্ষণে 40 বছরে এসে আমরা আমাদের এইখানে আমাদের যে পলিসি ডিসিশন যাকে বলে সেটাকে আমরা বদলেছি। আমরা বইমেলা বলতে বুঝছি সারা পশ্চিমবঙ্গের জেলা বইমেলা। আচ্ছা। এবং সেটা কালমিনেটেড হচ্ছে কলকাতা বইমেলায়। তার ফলে যেটা হয়, আমাদের নভেম্বর মাসের শেষ থেকে বই বেরোনো শুরু হয়, ফলে ডিসেম্বর এবং জানুয়ারির শুরুতে জেলা বইমেলা হয়ে বইগুলো কলকাতা বইমেলায় আসে। আচ্ছা। খুব দুটি বা তিনটি বই হয়তো বইমেলার জন্য অপেক্ষা করে, যেমন এবছর একটি রমিলা থাপারের যে দ্বিতীয় বইটি আমরা করছি, আমাদের ইতিহাস না ওদের ইতিহাস, এটা বইমেলাতেই রিলিজ হচ্ছে। আর সুস্নাতর পুস্তানি পেরিয়ে বলে একটা লেখার সংগ্রহ, যেটা বোধহয় ধারাবাহিকভাবে প্রতিদিনে বেরোতো। হ্যাঁ, প্রতিদিনে, এবং ওই ভাস্কর্যের আগ্রহী প্রতিক্ষণ থেকে বেরোচ্ছে। আচ্ছা। এই দুটো ছাড়া বাকি সব বই আমাদের জেলা বইমেলার আগে বেরিয়েছে। এবার আমি জেনারেলি আপনাকে উত্তরটা দিই, যেটা আপনি শুনতে চাইছেন আসলে। সেটা হচ্ছে, এটা তো এই বিষয়ে কোনো তর্কের অপেক্ষা রাখে না যে কলকাতা বইমেলা বাংলা বইয়ের বৃহত্তম ডিসপ্লে। তো আমরা যে বই বিজ্ঞাপিত করে, যে বই স্টোরে সাজিয়ে পাঠকের অপেক্ষায় থাকি, তাদের একটা বড় অংশ নিজের উদ্যোগে ওখানে এসে হাজির হন। আমাদের কাজ হচ্ছে সংযোগ তৈরি করা, অর্থাৎ সেতু বন্ধনের মতো একটা সেতু বন্ধন। আমার যে স্টল যেখানে বইগুলো সাজানো থাকবে সেটা পাঠকের কাছে স্বচ্ছন্দ করা, ওয়েল অ্যাক্সেসিবল করা, এবং খুঁজে পেতে অসুবিধা না হয় ইত্যাদি কতগুলো বাহ্যিক দিক রয়েছে। ব্যাপারটা হচ্ছে, বইমেলাতে যে বই বেরোবে মোটামুটি একটা প্রকাশকদের মধ্যে এরকম চল রয়েছে যে একটা হইচই ফেলে দেওয়া হবে ধরনের বইপত্র কিছু বইমেলা। এইবারের বইমেলার শ্রেষ্ঠ অবদান, পরশুরাম বলেছিলেন অবদানের বয়স খাওয়ার বয়স নেই, আরো সেরকম আর কি অবদান। কিন্তু আমরা ঠিক এই অবদানগুলো বইমেলাতে রাখি না। আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে বইকে সাজানোর ক্ষেত্রে আমরা আগে থেকে এই প্রস্তুতিগুলো নিই। যেমন কিছু কিছু ফাঁক থাকলে ফাঁকগুলোকে পূরণ করা হয়। ধরা যাক আমাদের 5টি পোস্টার আর্ট প্রিন্ট খুব ভালো বিক্রি হয়। এবার তার মধ্যে দেখা গেল যে অবন ঠাকুরের, রামকিঙ্করের, নন্দলালের, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, এরকম ধরুন এবং গগনেন্দ্র, এর মধ্যে গগনেন্দ্রর পোস্টারটি নেই। আমরা ওই সেটগুলোকে পঙ্গু হতে দিই না, এটাকে ছাপা জরুরি হয়। এটা মোটামুটি আমাদের নভেম্বর মাস থেকে, নভেম্বর মাসের মাঝামাঝি সময় আমাদের বুক ফেয়ারের জন্য একটা স্টক চেকিং চলতে থাকে, যে কোনটা কতটা আছে। দেখা গেল যে মাত্র হয়তো 50 বা 100টা কপি প্রিন্ট পড়ে আছে, সেখানে আরো 500 বা আরো 1000 সঙ্গে সঙ্গে ছেপে নেওয়া, কারণ এইগুলো তো ওই বিদেশি ইম্পোর্টেড আর্ট পেপারে ছাপাটা হয়, একটু সময় নিয়ে কোটারে ছাপতে হয়, তো সেগুলো ছেপে নেওয়া ইত্যাদি। আসলে এই বইমেলা ডিসপ্লের আগে যেটা আমাদের একটু চোখ বুঝে ভাবতে হয়, সেটা হচ্ছে যে প্রতিক্ষণের থেকে পাঠক কি প্রত্যাশা করেন। প্রতিক্ষণে খুব চমকপ্রদ কিছু, অথবা ধরুন সাময়িকে যে ভাষা ব্যবহার করা হয় সেভাবে একটা বিজ্ঞাপন, সেটা খুব চুরমুড়ে হতে পারে, কিন্তু হয়তো একটু ওজনটা কম, এই ধরনের ব্যাপারেরও আমি সেটাকে ছোট করছি না, কিন্তু ঠিক, কারণ সাময়িক পত্রের তো একটা সাময়িকতা আছে, বইয়ের স্থায়িত্বের থেকে সেটা কম, এই অর্থে বলছি। কিন্তু এই ধরনের চকিত চমকের বিজ্ঞাপন পাঠক পছন্দ করেন না প্রতিক্ষণের থেকে আমাদের মনে হয়েছে। তাদের মনে হয়েছে যে প্রতিক্ষণ ঠিক সিরিয়াস শব্দটা বলবো না, এই ওজনটাকে রক্ষা করে, কিন্তু পাঠকের সঙ্গে তাদের যে উষ্ণতা সেই ব্যাপারটা আছে, এই দুটোর একটা মিলমিশ, এটাকে আমরা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করি। কোনো প্রতারক প্রচ্ছদ নয়,
কোনো তাড়াহুড়ো নয়, সারা বছর ধরে একটা নিয়মিত পরিসরে ভালো বই তৈরি করে পাঠকের সামনে তুলে ধরা, এটাই আপনাদের সারা বছর ধরে এটা খুব জরুরি, তাই না? সারা বছর বই মেলা বলে কোনো তাড়াহুড়ো করে শেষ মুহূর্তে 10টা 15টা বই নিয়ে মাঠে যাওয়া নয়, সারা বছর ধরে পাঠকের জন্য কিছু কিছু করে ভালো বই তৈরি করে যাওয়া, এটাই আপনাদের মূল লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য, এবং আমরা সেখানে আমাদের বিবিধ রুচির পাঠকদের প্রত্যেকে যাতে একটা কমফর্ট জোন ফিল করতে পারেন, এই ব্যাপারটা মাথায় রাখার চেষ্টা করি। যেমন কিছু বই সেগুলো লঘু নয়, কিন্তু একটা লুসিড রিডিং হতে পারে, যেমন লুপ্ত জীবিকা লুপ্ত কথা বা পুজো সংখ্যার অলঙ্করণ। এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং, কিন্তু এইগুলো খুব মানে গ্রাম ভারী প্রবন্ধের বই বলতে যা বোঝায় তা নয়। যেমন ছিল প্রতিক্ষণে একটা সিরিজ, যে পকেট বইয়ের যে সিরিজ ছিল, সেই লুসিড রিডিং এর একটা ধারাকে আমরা বজায় রেখেছি। তার সঙ্গে শিল্পকলা অথবা ইতিহাস, মানে আসলে সমাজ বিজ্ঞান নিয়ে প্রতিক্ষণ কাজ শুরু করেছে সত্যি কথা বলতে গেলে 20 পর থেকে। সমাজ বিজ্ঞান, রাজনীতি, ইতিহাস এইগুলো খুব নিয়মিত বিষয় প্রতিক্ষণের ছিল না, যতটা সাহিত্য এবং শিল্পকলা ছিল। ঠিক ঠিক এইটা শুরু হয়েছে, এইটা হয়েছে। এখন ধরুন আমরা সাধারণত কারেন্ট অ্যাফেয়ার বলতে যা বোঝায় সে ধরনের বিষয় নিয়ে বই করি না। ধরুন আজকে প্যালেস্টাইন হচ্ছে, সঙ্গে সঙ্গে প্যালেস্টাইন নিয়ে একটা ছোট বই বার করে দিলাম। এই ব্যাপারটা একটা বুকলেট আকারে একটা অনুপত্রিকা অথবা অল্টারনেটিভ পাবলিশাররা যেভাবে করতে পারেন, এটা করা উচিত না। কারণ আমরা যে বই নির্মাণে যে সময়টা নিই, ততক্ষণে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার পিছনে চলে যেতে পারে। ঠিক। ফলে আমরা সাহিত্যের কথা মাথায় রেখে এটাকে করি। আমরা মূল সময়টা দিই সম্পাদনার জন্য, তাতেও প্রচুর খামতি ভুলচুক থেকে যায়। কিন্তু ওই বইমেলার পরেই আমাদের সবচেয়ে বড় পরপর 3 দিন ধরে যে মিটিং গুলো হয়, সেটা হচ্ছে এই 2 মাসে যে বইগুলো বেরিয়েছে তার একটা ইভ্যালুয়েশন, কোথায় কোথায় খামতি। আমাদের ওই খামতির একটা শীট আছে, এইটা আমাদের কাছে খুব বড়, যাতে পরের বছর বই মেলায় আমাদের উপস্থাপনায় ফাঁক আরো ভুলগুলো আর না হয়। হ্যাঁ, অন্তত মানে নতুন ভুল হবে জানি, কিন্তু পুরনো ভুলগুলো যাতে রিপিটেড না হয়। মানে আপনার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে সুমনের গানে একটা লাইন আছে, লেখকরা লেখে আর প্রকাশক ছাপে। তো বাংলা প্রকাশনার এই রেওয়াজের বাইরে গিয়ে লেখক প্রকাশকের মাঝখানে, এই লেখক প্রকাশক দ্বন্দ্ব সমাসের মাঝখানে সম্পাদক বলে এক ধরনের মানুষ, তাদের একটা অস্তিত্বের কথা আপনারা স্বীকার করেন তাহলে? মানে স্বীকার শুধু করি না, খুব হারে হারে উপলব্ধি করি যে অসম্পাদিত একটা ব্লার্ব অবধি কতটা প্রতারক হতে পারে। ঠিক, সেটাকে আমরা স্বীকার করি। মানে অসম্পাদিত কোনো বইয়ের পাঠ, এমনকি এরকম তো প্রচুর বই, ধরুন রমিলা থাপারের বই নিয়ে অনুবাদ করে ছেপে দেওয়া, এর থেকে তো সহজ কিছু আর নেই। কারণ রমিলা থাপার তার নামেই এই বই টেনে নেবে, এই 1000 কপি বিক্রি হওয়া কোনো বড় ব্যাপার নয়। মলাট দেখেই বইটা বিক্রি হয়ে যেতে পারে, সেটা মলাট দেখে হতে পারে, রমিলা থাপারের নাম, মলাটেরও দরকার নেই। ধরুন খারাপ মলাটেও রমিলা থাপারের নামে বিক্রি হয়। আমি সেটাই বলতে চাইছি, মলাট দেখে মানে মলাটের নামটা দেখে আর কি। মানে রমিলা থাপারকে অনেকে মার্ক্সবাদী মনে করেন, বামপন্থী মনে করেন, কিন্তু বিরুদ্ধতার স্বরে তিনি টানা গান্ধীবাদের পক্ষে সওয়াল করে গেছেন। এখানে একটা বিতর্কের পরিসর তিনি উন্মুক্ত রেখেছেন। আমরা শুধু ব্লার্বের ক্ষেত্রে যে বিতর্কের পরিসরটুকু রেখেছেন এইটাকে ধরিয়ে দিই, এবং সেখানে বলি, যেখানে একজন গান্ধীবাদের পক্ষে সওয়াল করছেন রামচন্দ্র গুহ বা রমিলা থাপা, তাদের মতো মানুষকে যখন রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে, তাহলে রাষ্ট্র কতটা অসহিষ্ণু হতে পারে দেখো। এইটুকু হচ্ছে আমাদের ধর্তাই, এটা আমাদের সম্পাদনা টেবিলের কাজ। ঠিক। আমি একটা অন্য দিকে একটু যেতে চাই এবার। গত শতাব্দীর আমি শুধু একটা লাইনে ব্যাপারটা যদি শেষ করি, হয়তো আপনার এটা কাজে লাগতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই। সেটা হচ্ছে বইমেলার আগে বই না ছাপার যে দুটো কারণ, তার একটা হচ্ছে জেলা বইমেলাগুলোকে এবং তার পাঠকদের সম্মান করা। দ্বিতীয় কারণটি হচ্ছে বইমেলার আগে এই ডিসেম্বর মাস থেকে বই ছাপার যে প্রায় মাৎসন্যায় শুরু হয়, এটা বুঝতে হবে যে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে যে মানুষরা বই ছাপেন এবং বাঁধেন, তারা মূলত শিক্ষার সুযোগ পাননি এবং তারা বই পড়েন না। ফলে তাদের কাছে এটা একটা অসম্ভব, মানে একটা অন্ধকারময় কাজের মতো একটা ব্যাপার হিসেবে দাঁড়ায়। এবং ওই ফর্মা ভুল হওয়া, বাঁধাইয়ের মধ্যে গলত থাকা, আলগা হওয়া, ছাপার ভুল হলে কোনো ফর্মা চেঞ্জ করার সুযোগ না পাওয়া, ইত্যাদি ইত্যাদি চলতে থাকে। এটাও একটা বড় কারণ। ঠিকঠাক ভাবে বই নির্মাণ করতে গেলে যারা করছেন তাদের কিন্তু প্রার্থিত সময়টা দিতে হবে। সমস্ত সময় রগে বন্দুক ঠেকিয়ে আমার 3 দিনের মধ্যে বই চাই,
এটা বললে বই হয় না, ওই দুটো মলাটের মধ্যে কিছু ছাপা পৃষ্ঠার বাঁধাই হয়। ঠিক, ব্যাস, বক্তব্য শেষ। আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞেস বলি আর কি, যে গত শতাব্দীতে 9-এর দশকের শেষের দিকেও বইমেলাতে প্রতিক্ষণের স্টল ছিল পাঠকের অবশ্য গন্তব্য, এবং সেই স্টল শুধুমাত্র বইয়ের দোকান এইরকম একটা ব্যাপার তো নয়। আমি শুনেছি কখনো সেই স্টল সাজানোর পরিকল্পনা করেছেন পূর্ণেন্দু পত্রীর মতো শিল্পীও। হ্যাঁ, বই মেলাতে যেমন মমার্তে প্রচুর শিল্পী নিজের মতো কাজকর্ম করেন, কেউ আঁকেন, কেউ গান করেন, এরকম আমি নিজে দেখেছি। 97 বা 98 সাল হবে সেটা, শাকিলা এসে কোলাজ তৈরি করছেন, হ্যাঁ, এবং পানেসারজিও সম্ভবত বসে আছেন। এই যে একটা সাংস্কৃতিক গ্রাম তৈরি হচ্ছে বইমেলার মধ্যেও, প্রতিক্ষণের নিজস্ব একটা শিল্প গ্রাম যদি আমি তাকে বলি। তো এই ব্যাপারটা তো এখন আর সম্ভবত সেভাবে করে ওঠা সম্ভব হয় না। তো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন, কিভাবে দেখেন এই ব্যাপারটা? প্রথম কথা হচ্ছে যে ওই এর মধ্যে কিছুটা টেকনিক্যাল কারণ জড়িয়ে আছে। আচ্ছা, মানে যখন থেকে ওই সল্ট লেকে মেলা গেল এবং তারপর কোভিড এর পর ওই রকম সময় মিলে অনেক স্টলে কিছু ছাটকাট হওয়ার পরে যেটা দেখা, মানে এখন যে লেআউট ম্যাপটা পান তাতে প্রতিক্ষণের আগে ধরুন 10 বছর আগের যে মাঠের অবস্থা ইত্যাদি তার থেকে ব্যাপারগুলো বদলে গেছে। তার ফলে আমাদের স্টলের পরিসরটা সামান্য ছোট হয়েছে, যে জন্য আড্ডার জায়গাটা সংকুচিত হয়েছে। এবং ঘটনা যে মানে প্রাতিক্ষণিক বলতে যাদের বোঝায় তারা বয়োবৃদ্ধ এবং অনেকেই নেই, এই অংশটা প্রায় অনুপস্থিত। মানে ধরুন প্রতিক্ষণের এডিটোরিয়াল বোর্ডের মধ্যে স্বপ্নাদেব ছাড়া আর কেউ বেঁচে নেই। অরুণ সেন, দেবেশ রায়, পূর্ণেন্দু পত্রী, রণজিৎ সিংহ, এরা কেউ নেই। তো যদি প্রতিক্ষণের পুরনো আড্ডা বলতে যা বোঝানো হয় সেটাকে মানে আর রেপ্লিকেট করা যাবে না। কিন্তু আমাদের, আমি বলছি সেটা হচ্ছে যে এটাকে মাথায় রেখেই আমরা মানে চেষ্টা চরিত্র করছি পরিসরটাকে আবার বড় করার, এবং সেখানে ওই আড্ডার জায়গা সেটাকে যদি একটু মিনিংফুল করা যায়। মানে এই আড্ডাটা অনেকটা, দেখুন প্রতিক্ষণ তখন তো চালু ম্যাগাজিন, তখন তার টিমের মধ্যেই প্রচুর ইন্টেলেকচুয়ালরা রয়েছেন যারা প্রতিক্ষণের স্টলে এমনিতেই আসবেন এবং তাদের টানে অন্যরা আসবেন, এবং একটা পেরিফেরাল ফোর্স থাকে, তারা আসবেন। এখন একটা পত্রিকা এবং একটা প্রকাশনা সংস্থার পেরিফেরি সাধারণভাবে একটু আলাদা হয়। আমাদের এখানে লেখক সাহিত্যিকরা আসেন, গল্প করেন, সমস্ত কিছু করেন, কিন্তু আমরা ওই মানে লেখকের সই দেওয়া বা ইত্যাদি এই ব্যাপারগুলোতে খুব একটা আগ্রহ প্রকাশ করি না এবং লেখকদের বলি না এগুলোতে। আমরা চাই যে লেখকদের সঙ্গে পাঠকরা কথা বলুন বা ইত্যাদি। এই লেখক পাঠক কথাবার্তার পরিসরটাকে ফিরিয়ে আনার আর একটু জায়গা দরকার। এই জায়গাটুকু পেলেই ওই পরিসরটাও ফেরত আসবে, এবং আমরা সেটাকে আরেকটু কার্যকরী ভাবে, যদি প্রতিদিন অন্তত একজন লেখক থাকেন যার বই বেরিয়েছে, সেটা কিন্তু খুব ভালো কোনো বই যেটা প্রতিক্ষণ থেকে নাও বেরোনো হতে পারে, ছোট্ট একটা কোনো অনুপত্রিকা অনেক সময় চমকে দেওয়ার মতো বই বার করেন বা একটা বিশেষ সংখ্যা করেন, ধরুন সেটা নিয়ে একটা মানে এই লেখক বা সম্পাদক থাকবেন যে কেউ কথা বলতে পারেন। ওপেন ফোরাম গোছের একেবারে ঠিক শব্দটা বলেছেন, ওপেন ফোরাম গোছের। পরের প্রশ্নে যাই একটু, এটাও একটু পুরনো দিনের কথা বলছি। প্রতিক্ষণ একটা অসামান্য কাজ বইমেলার মাঠে করতেন, সেটা হচ্ছে প্রতিক্ষণিকা। এই যে দৈনিক বুলেটিন, আমি একটু নিজেই বলিনি, তারপর আপনাকে বলছি, কারণ এটা যেহেতু ইন্টারভিউ আকারে যাবে, পাঠকের বুঝতে সুবিধা হবে, নতুন পাঠকের। প্রতিক্ষণিকা একটা ফোল্ডার বলতে পারি এটাকে আমরা, যেটা প্রতিক্ষণ থেকে বেরোতো এবং বিনামূল্যে বিতরিত হতো, এবং তাতে ফোল্ডারটিতে একটি বড় লেখা কোনো একজন বিখ্যাত লেখকের, তিনি পরিচিত লেখক কেউ একজন, সেটা থাকতো। তার সঙ্গে থাকতো হচ্ছে বইমেলা থেকে বলে একটা সেই দিনের বুলেটিন, হ্যাঁ, সাহিত্যের ধাঁধা বলে একটা জিনিস থাকতো, মানে কয়েকটা ধাঁধা থাকতো, এবং ক্রসওয়ার্ড পাজল ধরনের এবং অথবা ধাঁধা, একদম মানে সাদামাটা ধাঁধাও থাকতো। নিচে লেখা থাকতো, প্রথম নির্ভুল উত্তরদাতার নাম প্রতিক্ষণিকায় ছাপা হবে এবং তাকে প্রতিক্ষণ পাবলিকেশনসের একটি বই উপহার দেওয়া হবে। আমি 1986 সালের একটা প্রতিক্ষণিকা, 1 ফেব্রুয়ারি 1986 আমার হাতে এই মুহূর্তে আছে। সেখানে এমনকি আমি একটা চিঠি ছাপাও দেখতে পাচ্ছি, শ্রমিক বন্দ্যোপাধ্যায় একটা চিঠি লিখেছেন, সেখানে আগের দিনের প্রতিক্ষণিকাতে কিছু একটা ছাপার ভুল হয়েছিল একটা বইয়ের নামে আর কি,
তো শ্রমিক বন্দ্যোপাধ্যায় খুব মজা করে একটা চিঠি লিখেছেন, সেই মজার চিঠিটাও ছাপা হয়েছে, ওপরে একটা চমৎকার আইজেনস্টাইনের আঁকা একটা কার্টুনও ছাপা হয়েছে অন ওয়ার্ল্ড ডিজনি বলে। এই যে একটা চমৎকার সাহিত্যিক পরিবেশ, তো ওই প্রতিক্ষণিকা কি আর ফিরিয়ে আনা সম্ভব? হ্যাঁ, প্র্যাকটিক্যালিটির বিষয়ে বলি, মানে প্রতিক্ষণিকাটা ফিরে আসাটা খুব জরুরি অন্য কারণে। সেটা হচ্ছে মানে বইমেলাতে অনেক, আমি একদম অনুপ্রকাশক শব্দটা ব্যবহার করছি, ক্ষুদ্র শব্দটার মধ্যে একটা ক্ষুদ্রতা আছে। তো এদের আমি দেখেছি মানে সারা বছর ধরে ভালো বইপত্র বার করে, কিন্তু বইমেলার সময় ধরুন 1 নম্বর গেটের কাছে তার একটা ছোট্ট স্টল পড়লো এবং তার মানুষ আর জানতে পারলো না সে কি করেছে, তার অন্য বিজ্ঞাপনের জোর নেই, হয়তো সারা বছর মানে কলেজ স্ট্রিটে তার আউটলেট নেই। এখন ধরুন আমরা যদি প্রতিক্ষণিকায় প্রত্যেকদিন একটা করে এই ধরনের বই ছাপতে পারতাম, অন্তত 14টা বই এবং 14টা ছোট প্রকাশন, কিন্তু ধরুন প্রতিক্ষণে 40 বছর হয়ে গেল, তার তো সামান্য হলেও একটা একটুখানি পাঠক ফলোইং আছে, তাহলে এদের কাছে কিন্তু এই নতুন বইগুলো পৌঁছতো। এই কারণেও প্রতিক্ষণিকা বার করা দরকার ছিল। সমস্যাটা হচ্ছে যখন আপনি প্রতিক্ষণিকা নিয়মিত বার করার কথা বলছেন, মানে যখন বেরোতো, সেই সময় প্রতিক্ষণের পত্রিকার একটা স্ট্যান্ডিং সেট আপ ছিল, যারা প্রতিদিন এই লেখাগুলোকে তৈরি করে এক রাতের মধ্যে ছাপার ব্যবস্থা করে, কারণ তখন তো প্রতিক্ষণের জন্য মেশিন ডেডিকেটেড থাকতো যেখানে ছাপা হবে। আপনি চাইলেই কিন্তু, মানে এখন কি হয়, এখন ওই অল্প করে কিছু পিওডি করে ছাপা হয়, তাতে তো উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে না। এই যে অফসেটে ধরুন প্রতিদিন ছাপা হচ্ছে, এটার জন্য তার একটা স্ট্যান্ডিং সেট আপ ছিল, কিন্তু কারণ প্রতিক্ষণের তখন নিজস্ব মেশিন রয়েছে, তার ফলে এইটা তার পক্ষে করাটা ভীষণ সহজ ছিল। কিন্তু অন্তত তো এইটুকু করা সম্ভব যে ধরুন আমরা এবার 3টে বৃহস্পতি যদি পাই, যে প্রতি বৃহস্পতিবার অথবা ধরুন প্রতি শনিবার বইমেলার মধ্যে এক প্রতিক্ষণিকা বেরোলো, অন্তত এইভাবে যদি ফেরত আসে, ঠিক ফেরত আসার পথটা সুগম হবে। প্রতিদিন বুলেটিনটা বার করা খুব বাস্তব অবস্থার বিচারে সম্ভব না, কারণ ছাপা। আমরা ধরুন কন্টেন্ট রেডি করি, যে বইমেলা থেকে যে প্রতিদিনের খবর, সেগুলোকেও একটু আগে করে নেওয়া যায়। বইমেলায় কি হয় না হয় সেগুলো আপনিও জানেন, আমিও জানি, সেটাকে করা যায়। আমরা 12টা ভালো বই বেছে তুলে রাখলাম, কাজকর্ম করলাম, কিন্তু এই যে প্রতিদিন ছেপে বার করা, একটা করে একটা কিছু তো আপনাকে রাখতে হবে যেখানে বোঝা যাবে যে সত্যি গতকালই সম্পাদিত হয়েছে। পুরোটা মিথ্যাচার করা তো উচিত না। তো সেটা মানে যে কোনো মানে খবরের কাগজ ব্রডশিট যারা করেন আর কি, তাদেরও যে ক্রোড়পত্রগুলো সেটা হয়তো একটু আগে খানিকটা এগিয়ে রাখা থাকে, কিন্তু একটা নিউজ ভ্যালু আছে এরকম কিছু। এখন ধরুন এইগুলো করে কারা, এখন এইখানে বইমেলায় করে দেখেছি আজকাল করে, কারণ তার এই সেট আপটা আছে। ঠিক, এটা মানে একটা পত্রিকা বা খবরের কাগজের সেট আপ থাকলে প্রতিদিন বার করা সম্ভব। মানে এটা ব্যবহারিক সমস্যা আর কি, এটা তৈরি একেবারেই ব্যবহারিক সমস্যা। এটার যে গুরুত্ব, এটাকে অস্বীকার করবার কোনো সুযোগ বা স্পর্ধা কোনোটাই আমার নেই। তবে প্রতিক্ষণিকা যা বেরিয়েছে এ তাবৎ আর কি, তার একটা সংকলন বোধহয় পাঠক প্রত্যাশা করতে পারে। এটা ভেবে একটু ভেবে দেখতে পারে, তাই না? প্রতিক্ষণ এটা ভাবনা চিন্তা করতে করতে এটা একটু পিছনের দিকে চলে গিয়েছিল, আপনি বলা এটা সামান্য সামনে ঠেলে দিলেন। এটা হওয়া উচিত, এটা আমাদের একটা মানে নষ্ট কোষ্ঠী উদ্ধারের মতো ব্যাপার হবে বলে আমার মনে হয়। বেশ, আমি একটু পরে আর একটা দুটো প্রশ্নই আছে। সেটা হচ্ছে যে আপনাদের কাজের একটা বড় জায়গা হলো ছবি এবং শিল্প সংক্রান্ত বই আর কি। বাংলায় তো মানে ছবি নিয়ে সেভাবে আর বিশেষ খুব কাজ করতে দেখি না অন্য প্রকাশকদের। তো ছবির বই করার অভিজ্ঞতা একটু শুনতে চাইবো, মানে টেকনিক্যাল সমস্যা এবং বাণিজ্যিক চ্যালেঞ্জ দুটোই। আমার ধারণা অন্য প্রকাশনা যারা বিশেষ করে নতুন প্রজন্মের যারা এসছেন, তারা এটা করতে চান না তা না। প্রথম কথা, ছবির বই করবার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই বইয়ের প্রোডাকশন যেরকম হওয়া উচিত, মানে প্রতিক্ষণ আপনি সম্ভবত স্বীকার করবেন যে প্রতিক্ষণ যে শিল্পকলা নির্ভর বইগুলো করেছে মূলত সেগুলো আন্তর্জাতিক মানকে মিট করেছিল। একদমই তাই। হ্যাঁ, এখন এই মানে করতে গেলে ছাপাছাপির যে প্রকৌশলকে ব্যবহার করতে হয়, যে ধরনের স্টক অর্থাৎ কাগজ ব্যবহার করতে হয়, তার দাম ধরুন স্বাভাবিক অবস্থায় একটা বই যদি আমি এখান থেকে 4 কালার অফসেটে ছাপি,
যে বইটার দাম 1 লাখ হয়, মানে প্রোডাকশন কস্ট, এটাকে ধরতে হবে আপনাকে মোটামুটি 6.5 থেকে 8 লাখের মধ্যে, এতটা ডিফারেন্স পড়ে। আচ্ছা, সমস্ত কিছুতে ডিফারেন্স পড়ে, কারণ ওই কাগজে ছাপার জন্য যে মেশিনে ছাপতে হয় সে মেশিনে কোটার থাকতে হয়, এই রংটার ওপরে একটা কোট পড়ে যায় যাতে এই রং বিবর্ণ না হয়। এখন কোটার সহ যাদের মেশিন, সেখানে রেট হচ্ছে তফাৎ হচ্ছে, ধরুন আপনি 2,500 বা 3,000 টাকা একটা প্লেট ছাপতে পারছেন, ওখানে সেই প্লেট 10,000 টাকা পড়ছে। এই হচ্ছে ডিফারেন্সের ব্যাপার। এখন তা সত্ত্বেও আর্টের বই করা উচিত। সমস্যাটা হয় দুটো, এক হচ্ছে আর্টের বই বলতে যা আমরা বুঝি, অর্থাৎ আর্ট ওরিয়েন্টেড, আর্ট নির্ভর যে বই, তার কন্টেন্টেই আর্ট রয়েছে, সে বইগুলো খুব দ্রুত হু হু করে বিক্রি হয় না, কারণ এর দাম বেশি হয়। এটা অনেক দিন ধরে বিক্রি হয়। ধরুন রবীন্দ্র চিত্রাবলী এতদিন বাদেও শেষ হয়নি, শেষ হতে চলেছে কিন্তু শেষ হয়নি। আমাদের শেষ হয়েছে অবন ঠাকুর এবং গগন ঠাকুর, সেটাও কিন্তু 5-6 বছর লেগেছে। এখন ধরুন গগন ঠাকুরের মানে একটা 30 বা 40 লক্ষ টাকা প্রোডাকশন কস্ট, এইবার এই 5টা বছর কিন্তু আপনার টাকাটা আটকাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ওয়্যার হাউসিং, যে কোনো ভাবে এই বইকে ওয়্যার হাউস করা যায় না। এটা খুব মানে একদম যেখানে আপনার কোনোভাবে হিউমিডিটি নেই, মানে ইভেন যেখানে আমাদের ওয়্যার হাউস সেখানে একটা আলাদা সেকশন ক্রিয়েট করতে হয়, সেখানে নানা ধরনের ওই সিলিকন প্যাকেট ইত্যাদি গুলো রাখা, এর ফ্লোর এবং ছাদ দেয়ালের সঙ্গে আলাদা মানে অন্য মেটেরিয়াল ক্রিয়েট করা, এরকম না করে আর্টের বই রাখা যায় না। কারণ একটা ছোট্ট ড্যাম্পের স্পট আপনার 1000 বইকে নষ্ট করে দেবে। সুতরাং আপনি একটা 8,000 টাকা দামের বই বা 20,000 টাকা দামের বইয়ে খুঁত থাকলে নিশ্চিত ভাবে কিনবেন না। ফলে আমাদের বাণিজ্যিক অভিজ্ঞতা হচ্ছে যে এটা চ্যালেঞ্জিং, যে কারণে প্রতিক্ষণ অনেকদিন ধরে এইগুলো পুনর্মুদ্রণ করেনি, কিন্তু আমরা সবচেয়ে সিরিয়াসলি কাজ করছি গগনেন্দ্রনাথ নিয়ে। আচ্ছা, আমাদের মনে হয়েছে মানে এই সব কিছুর মধ্যে যদি সবচেয়ে আন্ডাররেটেড কেউ থাকেন তিনি গগনেন্দ্রনাথ। সত্যি কথা বলতে গেলে লন্ডনে ওই টেট মডার্নে যখন আমি একটা ছবির ধারা বোঝার চেষ্টা করছিলাম ওই ওরিয়েন্টাল আর্ট এবং এটার মধ্যেকার, তখন আমাকে একজন কিউরেটর জিজ্ঞেস করেন যে আপনি পাকিস্তান থেকে? তখন আমি বলি না, ভারত। বলেন আপনি এখানে এসছেন এটা বুঝতে, মানে গগনেন্দ্রনাথের দেশ থেকে? এটা আমার মনে আছে। সেই গগনেন্দ্রনাথকে আরেকটু বড় করে এবং আরেকটু সহজ করে বলতে দামের দিক থেকে, যে ধরুন যে বইটা 8,000 টাকা দাম ছিল আমাদের, আজকে যদি সেই বইটাকে অবিকল ছাপা হয় তার দাম খুব কম করে হলেও 14,000 টাকা হবে। আমরা কস্টিং করে দেখলাম। এইবার ড্রয়িং রুমে শোভা পাওয়ার জন্য গগনেন্দ্রনাথকে প্রডিউস করে মানে আমরা অন্তত তৃপ্ত হব না। ফলে কিভাবে পপুলার এডিশন বার করা যায়, আমার বাবা প্রিয়ব্রতদেব এটা নিয়ে ক্রমাগত কাজ করে যেতেন, যার ফল স্বরূপ অবন ঠাকুরের ওই পপুলার এডিশন বেরিয়েছিল 3,500 টাকায়। এইটা কাজকর্ম চলছে। এই ধরনের আমাদের মনে হয় যে কাউকে না কাউকে ঝুঁকি নিতে হবে, কিন্তু যখন মানে পাঠকরা ধরুন 8,000 টাকায় যে ছবিগুলো ঘরে নিয়ে যাচ্ছেন, সেটাও তার কাছে একটা খুব বড় অভিজ্ঞতা। অথবা তাসেন বুকস যখন বিদেশ, সারা পৃথিবীর সবচেয়ে বড় আর্ট পাবলিশার যারা, তারা যখন মেল করেন মানে বাবাকে যে মানে আমরা এতদিনের চেষ্টায় 85% পারফেকশনে পৌঁছতে পেরেছি, আমার ধারণা যে আপনার বইগুলো 90% পারফেকশনের ওপরে চলে গেছে। এই ভারতবর্ষের মতো অ্যাডভার্স পরিস্থিতিতে তাসেন এরকম বই ছাপতে পারতো না। এগুলো খুবই বড় কমপ্লিমেন্ট, এগুলো খুবই বড়, মানে এইগুলো এই প্রাপ্তিগুলো আছে এবং কিছু ঝুঁকি নিতে হবে আর কি, মানে একটু টাকা পয়সা আটকানো ঝুঁকি নিতে হবে, কিন্তু এটা খুব প্রতিনিয়ত করা যায় না। একটা ব্যাপার যে প্রতিক্ষণ সে সময় কিছু স্পন্সরশিপ পেত, সরকারি স্পন্সরশিপ পেত, মানে অথবা মানে মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স বলুন বা এই ধরনের। প্রতিক্ষণ নিজে এখন প্রতিক্ষণের যারা পরিচালনা করেন তারা সরকারি স্পন্সরশিপের বিরোধী। আচ্ছা, তার ফলে টাকা পয়সা পাওয়ার উপায় নেই, তো পুঁজি বিনিয়োগ করেই করা ছাড়া যতই তাকে পুঁজিবাদ বলা হোক, কাজটা একটু কঠিন হয়েছে আর কি। বেশ একটু কঠিন মানে তো বেশ কঠিন। আপনি যদি বোঝেন যে আপনার একটা বইয়ের প্রোডাকশনে 4 কোটি টাকা লাগবে, তার 2 কোটি হ্যান্ডসন কেউ দিয়ে দেবে, তো আপনার যখন আপনি মন ঢেলে বইয়ের কাজ করতে পারেন। বা কোনো কর্পোরেট কোম্পানি ধরুন অবনীন্দ্রনাথের ক্ষেত্রে যেমন একটু পারচেস করে নিয়েছিল একটা বড় বাল্ক, সে তাহলে তো বেশ কিছু টাকার যোগান হয়। কিন্তু আমরা কর্পোরেট বা সরকারি মানে কোনো প্রতিষ্ঠান না নেব না, নীতিগত ভাবে আমরা নেব না।
আমি এবার এটা আমাদের শেষ একটা সিদ্ধান্ত। প্রশ্নে যেতে চাই, সেইটা হচ্ছে যে প্রতিক্ষণ নতুন কবিতার বই করে না, গল্পের বই করে না, কিন্তু প্রতিক্ষণ একটা সময়ে আধুনিক গল্পের একটা চমৎকার সিরিজ শুরু করেছিল। তো সেই সিরিজ কি রিভাইভ করা যায় না? প্রথম কথা হচ্ছে যে প্রতিক্ষণ গল্পের বই করে না, কবিতার বই করে না, মানে নতুন অর্থে বলছি, মানে ধরুন জীবনানন্দের গল্প কবিতা সবই আপনাদের আছে, হ্যাঁ, গল্প না, কবিতা আমি করে না এই বলছি অর্থে নতুন বলতে অর্থে, চাইছি না, নতুন অর্থে প্রতিক্ষণ যে আইডেন্টিটিটা তৈরি করতে চাইছে সেটা এসেনশিয়ালি নন ফিকশনে। আচ্ছা, মানে বড় প্রকাশক বলতে যাদের বোঝানো হয়, আপনি দেখবেন যে তাদের মধ্যে একটা ফিকশনের চল তো প্রচুর, এবং ফিকশন তাদের মূল বিনিয়োগকে ফেরত দেয়, এরকম একটা চল আছে। এখন আমাদের মনে হয়েছিল নতুন বিষয় নিয়ে কাজ করবার সুযোগ আছে, ফিকশন নিয়ে অনেকে কাজ করছেন, ইভেন এক্সপেরিমেন্টাল ফিকশন নিয়েও প্রচুর কাজকর্ম হচ্ছে, কিন্তু এরকম নয় যে আমরা এটার এই দরজা বন্ধ করে দিয়েছি এবং সেতুটা পুড়িয়ে দিয়েছি। প্রথম কথা হচ্ছে, প্রতিক্ষণে বেরোনো কবিতা এবং গল্প এই নিয়ে কাজকর্ম শুরু হয়েছে। একটা মানে আমি আপনাকে এইটুকু বলে রাখি, এই বইমেলার পরেই প্রতিক্ষণের গোল টেবিল, প্রতিক্ষণের ফিচার, প্রতিক্ষণের কবিতা এবং প্রতিক্ষণের গল্প, পুজো সংখ্যার গল্প, পুজো সংখ্যার কবিতা, এইরকম 4টে সংকলন বেরোচ্ছে। আচ্ছা, প্রতিক্ষণের গল্প বইটা বোধহয় আগে ছিল। হ্যাঁ, প্রতিক্ষণের গল্প একটা বই ছিল, ওই কালো রঙের, শাল দিয়ে করা ছিল। এটা পুজো সংখ্যার গল্প ধরা হচ্ছে, আর কবিতাও তাই। এটা মানে আমাদের ভগীরথ মিশ্র বা করছেন গল্প, এবং রাহুল পুরকার করছে কবিতা। ভগীরথ সেই সময় যারা তরুণ গল্পকার হিসেবে ওখানে ছিলেন তাদের একজন, আর তরুণতম কবি সম্ভবত রাহুলই ছিল। রাহুল, জয়দেব এরা সব একসঙ্গেই ওখানে। জয়দেবদার একটা গোল টেবিলও আমি কিছুদিন আগে একটা পুরনো প্রতিক্ষণে দেখলাম, জয়দেব গান্ধর্ব কবিতা বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, গোল টেবিলে ওইটাকেও বার করছি আমরা। মানে গোল টেবিলের মধ্যে তো ভীষণ ইন্টারেস্টিং সব বিষয় থাকতো, সে জাতীয় সংহতি থেকে গান্ধর্ব কবিতা গুচ্ছ এরকম নিয়ে আমরা 5-6টাকে সংকলিত করে বার করছি। তো এরকম প্রতিক্ষণের মানে এই 40 বছরে, এই আমাদের জাস্ট মানে এই আগামী 2রা জুলাই 40 বছরের পূর্তি। মানে 84 সালে প্রথম বেরিয়েছিল 2রা জুলাই, না 83 সালে। আসলে আমার কাছে প্রথম সংখ্যাটি আছে। হ্যাঁ, 83 ওটা। এখন 83 থেকে 23 মানে আমাদের সূচনা হয়েছিল গত বছর, এই বছর পূর্ণ হচ্ছে 40 বছর। 40 বছর। তো এই বছরটাতে আমরা পুরনো প্রতিক্ষণের অনেক কিছু ছাপবো, অনেকগুলো জিনিস ছাপবো। মানে প্রায় বলতে গেলে এটা অনেক পুনর্মুদ্রণ, খালেদ চৌধুরীর থিয়েটারের শিল্প ভাবনা বা ইত্যাদি এই ধরনের বইপত্র। খুবই জরুরি কাজ হবে সেটা, খুবই জরুরি কাজ হবে। হ্যাঁ, খুব খুব জরুরি কাজ। এই ছবিগুলোকে রিক্রিয়েট করার জন্য কাজকর্ম চলছে, এবং বেশ কিছু কাজের বই অলরেডি শুরু হয়েছে। ধরুন, মানে অরুণ সেনের দুটো খুব ইম্পর্টেন্ট বই ছিল, একটা বই পড়া, আর একটা 4 ইয়ারি আড্ডা, যেখানে 4 জন সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা মারেন, এবং তার মধ্যে মানে মূলত এরা ওই পূর্ণেন্দু, পত্রী, দেবেশ রায়, রণজিৎ সিংহ এবং অরুণ সেন, নাম নেই তাদের, অন্য নামে। এইটা বেরিয়েছে এবার বইমেলায়, মানে ওই জেলা বইমেলাতে বেরিয়েছে 4 ইয়ারি আড্ডা, এরকম অনেকগুলো পুনর্মুদ্রণ করব। কিন্তু মানে খুব যে আইডিয়াল ছবিটা আপনারা ভাবেন যে আজ থেকে 20 বছর আগের বা 25 বছর আগের প্রতিক্ষণ যেরকম ছিল, ঠিক সেরকমটি রিক্রিয়েট করা সম্ভব নয়। কারণ প্রতিক্ষণের পত্রিকার সেটআপ থাকা আর না থাকা, এই দুটো সম্ভবত ম্যাটার করে। আর সময়ের সাথে সাথে ধরুন বইয়ের ব্যাপারে ইভলভ করতে হবে, মানে অনেক প্রয়োজনীয় বই ধরুন, মানে সেই সময়কে অ্যাপ্রোচ করে অথবা সময়ের অ্যাপ্রোচে সাড়া দিয়ে আরো হয়তো বই বেরোতে পারতো, যেগুলো বেরোয়নি। জীবনানন্দ এবং শিল্প নিয়ে যতটা কাজ হয়েছে, ফলে আমরা এই সমাজবিজ্ঞান রাজনীতির দিকটাতে আসতে চাইছি। ঠিক, যেটা আপনি বললেন আগে, যে সমাজবিজ্ঞানটা সেই অর্থে খুব বড় বড় কাজ করা যায়নি তখন। না, একেবারেই যায়নি, সত্যি কথা। মানে সত্যি কথা, আমার মনে পড়ে ওই মালিনী ভট্টাচার্যের গণনাট্য সংঘ অথবা রিগোবার্টা মেনসুর একটি বই, এরকম আসগার আলী ইঞ্জিনিয়ারের একটি বই, এরকম প্রতিক্ষণের প্রচুর বইয়ের মধ্যে থেকে আপনি 5-6টা এরকম বই বার করতে পারবেন, যেটা একেবারে সমসাময়িকে অ্যাড্রেস করেছিল। এই বইয়ের সংখ্যা বেশি। আর একটা ব্যাপারে আমরা খুব গুরুত্ব দিচ্ছি, মূল ভাষা থেকে অনুবাদ। সেটা কিছুটা অরুণ সোমের জন্যই শুরু হয়েছে, অন্যান্য কিছু ভাবনা চিন্তা আমাদের রয়েছে।
অরুণ সোম এবার যেমন নোটসম আন্ডারগ্রাউন্ড ছাড়াও বিনতা, যে দ্য মিক ক্রিয়েচার, যে ছোট্ট নভেলা বলুন, যাই বলুন, নভেলেট বলা উচিত অ্যাকচুয়ালি, তো ওইটা অনুবাদ করছেন। এরকম বেশ কিছু। আপনারা তো অরুণদার মায়াকোভস্কিটাও করেছেন বোধহয় এর মধ্যে। মায়াকোভস্কি করেছি, কারণ ওনার তো এইটাই মানে প্রকাশিত কবিতার অনুবাদ প্রথম, এবং সেখানেও দীর্ঘতম কবিতা। এখনো অন্য কোনো কবিতার সংকলন বোধহয় অরুণদার করা নেই, একটাও নেই। শুধু মায়াকোভস্কি নিয়ে কিছু কাজ ওনার বাংলাদেশে একটি পত্রিকায় বেরিয়েছিল, রেজাউল করিম সুমনের, তো নির্মাণ সম্ভবত পত্রিকাটির নাম, এইটা বেরিয়েছিল। কিন্তু এইটাকে আমরা পুরো করিয়েছি। সেটা হচ্ছে এটা আর্কাইভাল ভ্যালু, মানে যে ভ্লাদিমির ইলিচ লেনিন বলে যে দীর্ঘ কবিতাটা, এটা প্রায় 10-12 ফরম্যাট কবিতা বলতে গেলে, সেটাকে অনুবাদ করিয়েছি আমরা ওনাকে দিয়ে। তো নোটসম আন্ডারগ্রাউন্ড খুব ইম্পর্টেন্ট, কারণ এই কাজটা উনি সবার আগে শুরু করেছিলেন। এটা উনি সবচেয়ে ইম্পর্টেন্ট উপন্যাস মনে করেছিলেন, কিন্তু এটা ধামাচাপা পড়েছে। তো সেইটা এইরকম কিছু কাজ। তবে পয়লা বৈশাখের আগে সারা বছরের কাজের পরিকল্পনা হয়তো আমরা লিখিত ভাবে জানিয়ে দিতে পারবো, মানে কি কি ধরনের বইয়ের পরিকল্পনা বা কিছু। কিন্তু আপনি যেহেতু বইমেলা ওরিয়েন্টেড প্রশ্ন করছেন, ওই সারা বছরের বইগুলোকে একটু সুচারুভাবে বইমেলাতে হাজির করা, উপস্থাপিত করা, এইটা প্ল্যান প্রোগ্রাম চলতে থাকে। বিবিধ ধরনের মানুষ আসেন। একটা জিনিস আমরা সত্যি মানে খামতি আমাদের আছে, আমরা ছোটদের জন্য ভালো কোনো কাজ কিন্তু বহুদিন করছি না, যেটা আমাদের করবার দরকার আছে। বইমেলার একটা বড় অংশ কিন্তু এই ছোট পাঠক, যেটা কলেজ স্ট্রিট পাড়ায় আসে না, বাবা মার সঙ্গে এই ছোটরা আসে। তো ছোটদের মানে যে একটা যে মানে একটা চুক্তি করে রুক্তি কথা এই ধরনের নয়, মানে আপনি কিন্তু এই নামটাম গুলো কোট করবেন না, আমি আপনাকে বোঝাতে চাইছি, মানে এটা নয়। ছোটদের মানে ছোটরা এইভাবে ভাবে না, ছোটদের এখন কমপ্লেক্স অনেক বেশি। তাছাড়া আমার মনে হয় যে আরেক ধরনের ছোটও এখন বড় হয়ে উঠেছে, তা মানে বড় হয়ে উঠেছে মানে সংখ্যায় অনেক, তারা তাদেরকে আমরা বলি ইয়াং অ্যাডাল্ট, যারা আর কি, তাদের জন্য বাংলাতে কিছু বইয়ের কথা ভাবা যেতে পারে। এটা তো ভাবা উচিত, তার কারণ আমাদের ধরুন যৌথ পরিবারগুলো যখন ভাঙতে শুরু করলো, কাজে যৌথ পরিবারে 5-6টা বাচ্চা একসাথে থাকতো, এখন ওই নিউক্লিয়াস ফ্যামিলি গুলোতে তারা তো বেশিরভাগ সময়টা বড়দের সাথে কাটাচ্ছে। আর যে কন্টেন্ট তার হাতে স্মার্টফোনে আসে সেগুলো অ্যাডাল্টদের তৈরি করা, অ্যাডাল্ট কন্টেন্ট না হতে পারে, তৈরি করা অ্যাডাল্টের, ফলে এইগুলো তারা দেখছে। এদের কাছে মানে আমরা যত বিস্মিত হতাম, বিস্ময়টার জন্য অনেক বেঞ্চমার্ক পেরোতে হচ্ছে। আমার মনে হয় একটু সিরিয়াস কাজ, ছোটদের কাজ নিয়ে একটু সিরিয়াসলি ভাববেন। ছোটদের কিছু বই করা নয়, বা পুরনো কিছু বই আছে সেগুলোকে ধরে ধরে মিনি বুক করে ছেপে দেওয়া, এরকম নয়। ছোটদের এত আলগাভাবে নেওয়াটা উচিত না। আপনি যদি বলেন, এটা আমাদের একটা বড় খামতি, যেটাকে আমরা শুধরে দিতে চাই। ঠিক, বইমেলা যদি একদম স্পেসিফিক্যালি বইমেলাকে মাথায় রেখে বলেন, কারণ এই ছোট মানুষরা এসে যখন পায়ের মধ্যে পা ঘষতে থাকে এবং ওমা চলো না এরকম মানে অত সিরিয়াস বইয়ের মাঝখানে, তখন আমাদের একটু ব্যথিত লাগে। তাদের জন্য লজেন্স রেখে ব্যাপারটা ম্যানেজ করি, কিন্তু এটা আমাদের একটা খামতি বটে। এটা মানে গোটা বাংলা প্রকাশনারই একটা খামতি, যে যারা বছরে একবার 2-3 দিন হয়তো বাবা মায়ের হাত ধরে বইমেলায় ঢোকে, কিন্তু তাদের খোরাক, মনের খোরাক আমরা সেভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি না। ঠিক ঠিক বলেছেন। এইটা আমাদের একটা খামতি, সেটা সম্পর্কে আমরা সচেতন। আশা করছি এই বছরের মধ্যেই এ ব্যাপারে কার্যকরী কিছু পদক্ষেপ হয়তো করতে পারবো। অনেক ধন্যবাদ শুদ্ধদা, অনেক ধন্যবাদ। দেখাতে আসবেন? আচ্ছা, বইমেলায় আসুন আগে। বইমেলায় আগে যাই। হ্যাঁ, বইমেলাতে ওই দেশে তো একবার যাবেনি, ওর সামনেই একটা। না, বইমেলায় আমি অনেক কবারই যাবো। হ্যাঁ, মানে ওই রাস্তা দিয়ে আপনি যাতায়াত করতেই হবে। আমি গিয়ে দেখা করে আসবো আপনার সাথে। আসুন, যে কোনো সময় চলে আসুন। ওখানেও যদি চা থাকে খাওয়াবো। নিশ্চয়ই খাবো। পরে একবার আমাদের এই বইচা ঘরে আসবেন কলেজ স্ট্রিটে, ভালো লাগবে। ঠিক আছে, অনেক ভালো থাকুন, ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই, আপনিও ভালো থাকুন।